এখানে দেখুন লেখা রয়েছে এই পীর দরগা সম্বন্ধে। জায়গাটা কিন্তু সেই সময় কিন্তু পুরো কিন্তু জমজমাট থাকে। আমি কিন্তু এই সমস্ত গ্রামবাসীর কাছ থেকে আমি কিন্তু জানলাম। প্রবেশ পথ প্রায় জরাজীর্ণ অবস্থা। খাট ওই যদি রাত্রিবেলা ঘুমাও নিচে মাবাই দিবে, বাসের খাটেও অসুবিধা কিন্তু। ভারতবর্ষের এমন এক গ্রাম যে গ্রামের প্রতিটা মানুষই কাঠের খাটের পরিবর্তে মাটির কিংবা সিমেন্টের খাটের উপর বিছানা করে থাকতে এনারা বাধ্য। কিন্তু কেন, তা সবটাই আমি তুলে ধরেছি এর আগের ভিডিওতে। তো এইটি কিন্তু খুব একটা দূরে নয়, এটি আমাদের ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর সাব ডিভিশনের মধ্যে অবস্থিত পীরপাল গ্রাম। আমি এই পীরপাল গ্রামের ইতিহাস তুলে ধরেছি এর আগের ভিডিওতে। ভিডিওটি যদি আপনারা না দেখে থাকেন, আমি উপরে আই বাটন আর নিচের ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখলাম, চাইলে আপনারা সেখান থেকে গিয়ে ভিডিওটি দেখে নিতে পারেন। আর এই ভিডিওতে আমি আপনাদের দেখাতে চলেছি পীরপাল গ্রামের লোকেরা যেই পীর বাবার জন্য খাটে কিংবা চৌকিতে ঘুমোতে পারে না তাকে নিয়ে কিছু আলোচনা। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি, তিনি ঘুরির একজন তুর্কি আফগান সেনাপতি ও প্রাথমিক দিল্লি সালতানাতের সেনাপতি ছিলেন এবং তিনি প্রথম মুসলিম হিসাবে বাংলা ও বিহারের কিছু অংশ জয় করেছিলেন। তিনি বাংলার খলজি বংশের প্রতিষ্ঠাতা, যা 1203 থেকে 1227 খ্রিস্টাব্দের মধ্যে অল্প সময়ের জন্য বাংলা শাসন করেছিলেন। এখানে দেখুন লেখা রয়েছে এই পীর দরগা সম্বন্ধে, পীরপাল দরগা। আর আমি কিন্তু এই দিকটা দিয়ে কিন্তু আসলাম, ঠিক আছে, আমি এই দিকটা দিয়ে আসলাম। আর এই জায়গাটাতে কিন্তু প্রতি বৈশাখ মাসে বৃহস্পতিবার করে কিন্তু এখানে কিন্তু মেলা বসে, ঠিক আছে। এটা কিন্তু প্রতি বৈশাখ মাসে, মানে প্রতি বছর বৈশাখ মাসে প্রতি বৃহস্পতিবার করে এখানে কিন্তু মেলা কিন্তু বসে। আর এই জায়গাটা কিন্তু সেই সময় কিন্তু পুরো কিন্তু জমজমাট থাকে। আমি কিন্তু এই সমস্ত গ্রামবাসীর কাছ থেকে আমি কিন্তু জানলাম। আর চলুন এরপরে পীর বাবার দরগার আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। পাশে দেখুন একটা সুন্দর কিন্তু বিশাল বড় সাইজের একটা কিন্তু পুকুরও কিন্তু রয়েছে। আর এই হচ্ছে দরগাতে প্রবেশ করার প্রবেশ পথ। তবে আজকে কিন্তু এই দরগার অবস্থা কিন্তু পুরো জরাজীর্ণ, মানে ভেতরে ঢুকতে রীতিমতো ভয় লাগছে। আপনাদেরকে একবার দেখানোর চেষ্টা করছি, দেখুন। আর চারিদিক মিলিয়ে দেখুন এই হচ্ছে দরগার অবস্থা। কোন ধরনের একজন ব্যক্তিত্বর আজকে তার সমাধিতে কীরকম অবস্থা হয়ে আছে কিন্তু স্বচক্ষে দেখে নিন, তবে আপনারাও কিন্তু বুঝতে পারবেন। দেখুন কীরকম অবস্থা হয়ে আছে, প্রায় জরাজীর্ণ অবস্থা দেখতেই পাচ্ছেন। তবে বৈশাখ মাসে এই জায়গাটাতে বেশ কিন্তু লোকজনের কিন্তু জমায়েত হয়। হচ্ছে না যে বৈশাখ মাসে এই সমাধিকে নিয়ে যে এত যে অনুষ্ঠান, এত মেলা, এত কিছু যে হয়, সেটা কিন্তু একবারের জন্য কিন্তু মনে কিন্তু হচ্ছে না। আর রীতিমতো এখানে কিন্তু পোকামাকড়ের কিন্তু ভয়ও কিন্তু লাগছে। দেখুন পুরো অন্ধকার, পুরো জরাজীর্ণ, চারিদিক মিলিয়ে ভেঙে গেছে, চারিদিকটা মিলিয়ে কিন্তু ভেঙে দেখুন জরাজীর্ণ হয়ে গেছে। কিন্তু এই হচ্ছে সমাধি। এই পীর বাবাকে প্রত্যেকেই কিন্তু মেনে থাকে, ঠিক আছে। আর যারা এই যে খাটে ঘুমোতে পারে না, কিংবা যাদের বাড়িতে ধরে নেন কাঠের বিছানাতে কিংবা কাঠের কোনো রকম আসবাবপত্রতে যে তারা যে থাকতে পারে না, তো এই পীর বাবার জন্যই নাকি বলে থাকতে পারে না, এটাই ওনারা মেনে আসেন। কীরকম অবস্থা। খলজির ভারতবর্ষে আক্রমণসমূহ 1197 খ্রিস্টাব্দ থেকে 1206 খ্রিস্টাব্দ পর্যন্ত ঘটে। এই আক্রমণগুলোর ফলে প্রচুর সন্ন্যাসী পালিয়ে যান এবং হত্যার শিকার হন। এতে উত্তর ভারতের ঐতিহ্যবাহী বৌদ্ধ উচ্চশিক্ষার প্রতিষ্ঠানগুলিও ক্ষতিগ্রস্ত হয়। বাংলার খলজির শাসনকালে বৌদ্ধ ধর্মের স্থানচ্যুতিও ঘটে। মহাযান বৌদ্ধ শিক্ষার অন্যতম প্রধান কেন্দ্র ছিল নালন্দা। 1200 শতকের শেষে বখতিয়ার খলজি বর্বরচিতভাবে এই বিহারটি ধ্বংস করেন। তবে কিছু ইতিহাসবিদ এই বিষয় নিয়ে দ্বিমত পোষণ করেন এবং মনে করেন বখতিয়ারের আক্রমণ মূলত বৌদ্ধ বিহারগুলো লক্ষ্য করে ছিল না। স্থানগুলো আগে থেকেই পরিত্যক্ত বা পতনের পথে ছিল। বলা হয়ে থাকে যে তার শাসনকালে, বিশেষ করে বঙ্গের সুলতানি শাসন এবং মুঘল আমলে থেকেই বাংলার মুসলিম শাসনের সূচনা হয়। 1206 সালে বখতিয়ার একটি ব্যর্থ তিব্বত অভিযান শুরু করেন এবং ফিরে আসার পর বাংলায় হত্যার শিকার হন। আমি এই সমস্ত তথ্যগুলোই উইকিপিডিয়া থেকে সংগ্রহ করে আপনাদের সঙ্গে শেয়ার করেছি। যে এই রকম ধরনের একজন ব্যক্তিত্বর সমাধি দেখুন কি কতটা খারাপ অবস্থাতে এখানে কিন্তু পড়ে রয়েছে। আর এই সমাধিকে নিয়েই কিন্তু এই হচ্ছে গ্রাম, যে গ্রামের প্রতিটা মানুষ
এই লোকটাকে অনুসরণ করে ওনারা কিন্তু খাটের মধ্যে কিন্তু ঘুমাতে পারেন না, ভয়েতে যে এই পীর বাবাই নাকি বলে ওনাদেরকে এই খাট থেকে ফেলে দিবেন কিংবা কোনো ভারী অসুখ দিবেন কিংবা আর কিছু, সবটাই কিন্তু এই পীর বাবার জন্যই। আর পীর বাবার বর্তমান অবস্থা আপনাদেরকে কিন্তু শেয়ার করলাম। দেখুন হয়ে থাকে, প্রত্যেকে এসে এখানে এসে তাদের মনস্কামনা জানিয়ে যান। যদি তাদের মনস্কামনা পূরণ হয় আবার ওনারা আবার দ্বিতীয়বার আসেন, এসে সে মনস্কামনা পূরণের জন্য যা যা ওনারা বলে থাকেন সেটাও কিন্তু এখানে কিন্তু ওনারা কিন্তু করে দিয়ে যান তার পরের বছর কিংবা দেখা গেল ওই বৈশাখ মাসেই। তো এত কিছুর পরে এতটা মানা হয়, কিন্তু তার আজকে কিন্তু কীরকম বর্তমান অবস্থা আপনারা নিজেরা দেখতেই পাচ্ছেন। দেখুন এতটাই জরাজীর্ণ ভেঙে চুরে কীরকম অবস্থা হয়ে আছে দেখুন। এই সমাধি বেরিয়ে পড়লাম, আমি কিন্তু এই মাজার থেকে কিন্তু বেরিয়ে পড়লাম। তিব্বত অভিযান বিফল হয়ে বক্তিয়ার দেবকোটে ফিরে আসেন। গুয়াহাটির নিকট ব্রহ্মপুত্রের তীরে কানাই বর্ষি বোয়া নামক স্থানে তুর্কি সেনা দলের বিধ্বস্ত হওয়ার বিভিন্ন আমালত পাওয়া যায়। তিব্বত অভিযানের বিফল এবং সেনাবাহিনীর ব্যাপক ক্ষতির ফলে লখনৌতির মুসলিম রাজ্যের প্রজাদের মধ্যে বিদ্রোহ ও বিরোধ দেখা দিতে শুরু করে। এর ফলেই বাংলার ছোট ছোট মুসলিম রাজ্যগুলি দিল্লির সাথে সম্ভাব্য বিরোধে আগে থেকেই কোণঠাসা হয়ে পড়ে। এই রকম নানাবিধ চিন্তা ও পরাজয়ের গ্লানির মানসিক চাপে বক্তিয়ার অসুস্থ ও শয্যাশায়ী হয়ে পড়েন। এর অল্প কিছুদিন পরে 1206 খ্রিস্টাব্দে তিনি শয্যাশায়ী অবস্থায় মৃত্যুবরণ করেন। মিনহাজি সিরাজের বর্ণানুসারে তিনি আলী মর্দান খলজি কর্তৃক ছুরিকাঘাতে নিহত হন। দক্ষিণ দিনাজপুর জেলার নারায়ণপুরের পীরপাল গ্রামে তার সমাধিস্থল রয়েছে, যা আপনাদের দেখালাম। পীর বাবার মাজারের কাছে এসেছি, ঠিক আছে। এখানে তো লোকজন তো এখন নেই, তবে আমি স্থানীয় লোকদের কাছ থেকে কিছু জেনেছি। সঙ্গে এখানে আমি একজন দোকানদার দাদাকেও কিন্তু পেয়ে গেছি, ওনার কাছ থেকেও কিন্তু জেনে নিব এই পীর বাবা সম্বন্ধে। এটা হচ্ছে আমরা আগে তো দেখিনি, এখন যেটা দাদুরা যেটা বলছি ওটাই শুনে আসি যে এই পীর বাবা হচ্ছে তোমার খলজি বংশের সেনাপতি ছিল। এই ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি যেটা নামে পরিচিত আছে, এটা হচ্ছে তোমার বানগড় যেটা রাজার রাজবাড়ি আছে, ওখানে যুদ্ধ করার জন্য আসছিল। তো এখানে যুদ্ধ করা আসার ফলে এখানে হচ্ছে তোমার জ্বরে আক্রান্ত হয়ে মারা যায়, শুতে পারে না। আমাদের এখানে হচ্ছে ছোট থেকে বড় কারো আর কি খাট নেই, সব হচ্ছে মাটির কিংবা সিমেন্টের খাট বানানো সবগুলো। মানে খাটে ঘুমালে সেক্ষেত্রে কি হয়? খাটে ঘুমালে ওই খাট থেকে ফেলে দেয়। মানে জোরপূর্বক খাটে মানে কাঠের আসবাবপত্র যদি ব্যবহার করে সেক্ষেত্রে নাকি বলে শুনেছি যে তারা অসুস্থ হয়ে যেতে পারে, আবার নাকি বলে খাট থেকেও ফেলে দেয়। এই কথাটা কি সত্যি? হ্যাঁ হ্যাঁ, কিন্তু খাটের আসবাবপত্র অন্য কিছু কোনো প্রবলেম দেখা দেয় না, শুধু ওই খাটে শুলেই এই প্রবলেমটা হয়। মানে কাঠের জিনিস ব্যবহার করতে পারবে না? হ্যাঁ, এমনি কাঠের জিনিস ব্যবহার করা যায়, ওই শুধু খাটে শোয়া যায় না। মাজার রয়েছে, এই মাজারের জাস্ট পাশেই রয়েছে কিন্তু এই দোকান, ঠিক আছে। আর এই দোকানদার দাদার কাছ থেকে কিন্তু জেনে নিতে পারলাম, যতটুকু জানলাম সবটাই আপনাদেরকে কিন্তু শেয়ার করলাম। চলুন এরপরে গ্রামে গিয়ে আপনাদেরকে বাকিটা দেখানোর চেষ্টা করছি। গ্রামের লোকেরা এতটাই ভালো যে দেখুন আমরা বাইরের লোক হয়ে আসার পরেও ওনারা কিন্তু ওনাদের বেডরুম, ওনাদের পুরো বাড়ি কিন্তু ঘুরিয়ে দেখাচ্ছেন। তো আমার কিন্তু এটা কিন্তু খুব ভালোই লাগলো। আর এনাদের ব্যবহারও কিন্তু খুব অমায়িক ব্যবহার, ঠিক আছে। তো এই আমি আরেকজন দাদাকে পেয়ে গেছি এখানে, একবার ওনার কাছ থেকে একবার শুনে নিব এই পীর বাবার সম্বন্ধে উনি কি জানাতে চাইছেন। বাঁশের যদি হারাক বানাই খাট, বাঁশের খাট, ওই যদি রাত্রিবেলা ঘুমাও নিচে মাবাই দিবে। বাঁশের খাটেও অসুবিধা কিন্তু। ও আচ্ছা, বাঁশের খাটে যদি ঘুমানো যায় সেক্ষেত্রেও নিচে নামিয়ে দিবে। নিচে নামিয়ে দিবে। আচ্ছা, আর যদি ঘুমানো যায় সেক্ষেত্রেও নামিয়ে দিবে। আর যদি না নামাও তাহলে তোর মানুষের অসুখ হবে, শরীরের এই ছাগল গরুর অসুখ হবে। একই রকমভাবে এখানে আরও একটি জিনিস জানতে পারলাম এসে, এটা হচ্ছে এই ভাইটার কাছ থেকে জানতে পারলাম। তো এটা কিন্তু ওর মুখ থেকেই শুনে নিব। যেমন মনে করো আমাদের এটা নতুন বাড়ি হচ্ছে, কিন্তু উপরে ছাদ ঢালাই দেওয়া যাবে না, যেমন টিন দিয়েই লাগাতে হবে, ছাদ চলবে না এই পীর বাবার জন্য। মানে খাটের সঙ্গে সঙ্গে এখানে ছাদও দেওয়া যায় না? না না, ছাদও দেওয়া যাবে না। এবং এটা কি প্রতিটা বাড়িতেই কি একই? হ্যাঁ, প্রতি বাড়িতে একই। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই লাইক, কমেন্ট, অবশ্যই বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করে বন্ধুদের দেখার কিন্তু সুযোগ করে দিবেন। আর যদি চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটিকে অল করে রাখবেন পরবর্তী ভিডিওর ইনস্ট্যান্ট নোটিফিকেশন পাওয়ার জন্য। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।